সে দৃষ্টি রেখে বলল, কালকের জন্য সরি। আরু অপ্রকাশ্যে। পর্ব ৭। ফাতেমা আক্তার মাইশা। হুমায়রা। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য কি জানো? আরুকে কিছু বলতে না দিয়ে ইমতিয়াজ নিজেই বলল, ভালো লাগা হলো সাময়িক মোহ, যেটা সময়ের সাথে কেটে যায়, স্লান হয়ে আসে সমস্ত অনুভূতি, অনুরক্তি। আমাদের যে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা, যে কারো জন্য ভালোবাসা আসে না, আর যার জন্য আসে তার জন্য আজন্মকাল এ অনুভূতি রয়ে যায়। সময়ের পরিক্রমায় এ অনুভূতি মিলিয়ে যায় না, বরং হৃদয় জুড়ে আন্দোলন করে বেড়ায়। ভালোবাসার নির্দিষ্ট কোনো বিশ্লেষণ নেই, চাইলেও কিছু শব্দে, কয়েক লাইনে তা প্রকাশ করা সম্ভব না। আর যা সংজ্ঞায়িত করা যায়, কয়েক লাইনে প্রকাশ করা যায়, তা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কারো গভীর চোখে তাকিয়ে নিজেকে অনুভব করা। ওই চোখে তাকিয়ে গোটা তুমিটাকে দেখতে পাবে। একটা কথা কি জানো? ভালোবাসা সবথেকে বেশি সুন্দর অপ্রকাশ্যে। সকলে তো ভালোবেসে তা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে, অথচ তারা জানে না অপ্রকাশ্যে ভালোবাসা ঠিক কতটা সুন্দর। দুজনে দুজনের অনুভূতি সম্পর্কে অবগত, তবুও মুখ ফুটে কিছু বলে না। এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? আপনি আমার ভালো লাগা নাকি ভালোবাসা, সেটা আমি কি করে বলবো বলো? এটা তো তোমার জানার কথা, তাই না? আমি জানি না। কেন জানো না? তোমার কি আরও সময় দরকার নিজের অনুভূতি জানার জন্য? আরু আনমনে হু বলল। পুরো আকাশ কমলা বর্ণে ছেয়ে গেছে। ইমতিয়াজ আকাশে দৃষ্টি রেখে বলল, কালকের জন্য সরি। আরু ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজ কেমন মুখ কালো করে রেখেছে। আরুর মোটেও ইমতিয়াজকে এমন অবস্থায় দেখতে ভালো লাগছে না। লোকটার চোখ মুখে অনুশোচনা স্পষ্ট। আরু নিচু স্বরে বলল, কতবার সরি বলবেন? সকালে তো একবার বলেছিলেন। যতক্ষণ না তুমি ক্ষমা করবে। ইমতিয়াজের কথায় আরু অবাক হয়ে বলল, আশ্চর্য, ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? বিশ্বাস করুন আমি রাগ করিনি। তাহলে কি কষ্ট পেয়েছ? ইমতিয়াজের প্রশ্নে আরও কিছু বলল না। কি বলবে, সে সত্যি কষ্ট পেয়েছে। শুধু আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে দেখে দৌড়াতে পারো না? আজব তো। আমি দেখে দৌড়াব নাকি না দেখে দৌড়াব তা কি আপনার থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে। এভাবে ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার গায়ের উপর কেন পড়লে? এবার যেন রাহি একটু বিরক্ত হল। ঝাঁঝালো কণ্ঠে বলল, ইচ্ছে করে পড়িনি বুঝলেন। আপনি কোনো সিনেমার নায়ক না যে আপনাকে দেখে দৌড়ে আপনার গায়ে ঢলে পড়ব। আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। একে তো দোষ করলে, কই সরি বলবে? তা না, মুখে মুখে তর্ক করছ। বেশ করেছি। বেশি কথা বললে আবার একই কাজ করব। তাই করো দেখি। নেহাতি আমি ভদ্র ছেলে বলে তেমন কিছু করছি না। আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে কি হতো? আবার কি হতো জিজ্ঞেস করছ? থাপড়ে গাল লাল করে ফেলত, তাই নাকি? আর আমি বুঝি ছেড়ে দিতাম? শোভন রাহির দিকে একটু ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, কি করতে? রাহি ভরকে গেলেও স্বাভাবিক গলায় বলল, দিতাম কানের নিচে দুইটা। আমাকে তো চিনে না। থাপড়ে চিনিয়ে দিতাম। এই রাহিতা জামান কি চিজ? তাহলে তো তোমাকে বেয়াদব বলে ভুল করিনি। তুমি আস্ত একটা বেয়াদব। আর আপনি কি? হ্যাঁ, চেহারা দেখে ভদ্র মনে হলেও আপনি একটা অসভ্য, যার মধ্যে ভদ্রতার লেশমাত্র নেই। কি বললে তুমি? অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা সহ্য করছি বিধায় ভেবো না মেয়ে বলে ছেড়ে দিব। রাহি একটা ভেংচি কেটে বলল, আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার। নিজেই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। ঝগড়া কোথায় করলাম? হতভম্ব হয়ে জানতে চাইল শোভন। ওদের ঝগড়ার মাঝেই আরও বেরিয়ে এলো। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে মূলত বেরিয়েছে। আরুর পিছনে ছোঁয়া, শান্তাও এলো।
ছোঁয়া আর শান্তা অবাক হয়ে একবার রাহির দিকে তো আরেকবার শোভনের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারল না। এখানে কি হচ্ছে? আরুর কথায় যেন রাহি একটু সাহস পেল। গলা উঁচিয়ে বলল, ভাবি দেখো না, এ লোক অযথাই আমার সাথে ঝগড়া করছে। আরু জানে শোভন অযথা ঝগড়া করার ছেলে না। নিশ্চয় রাহি কিছু করেছে। আরু কিছু বলবে তার আগেই শোভন বলল, এই মেয়ে অযথা ঝগড়া করছি? তুমি কি করেছ তা বলছো না কেন? কি করেছি? হ্যাঁ, আমি তো ভাবির কাছে যাচ্ছিলাম, মাঝখান দিয়ে আপনি সামনে এসে পড়লেন। আমি সামনে এসেছি নাকি তুমি দৌড়ে আমার? শোভন কিছু একটা ভেবে থেমে গেল। ছোট বোনদের সামনে এভাবে নিশ্চয় গলা ফাটিয়ে এমন কথা বলা যায় না। পরে এ নিয়ে সবাই মজা উড়াবে। যা ফাজিল সবগুলো। কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? দুষ্টু হেসে ছোঁয়া জিজ্ঞেস করল। ছোঁয়ার কথায় শোভন একটা ধমক দিতে গিয়েও আরুর কথায় চুপ হয়ে গেল। ছোঁয়া, এখন শুনতে হবে না, ভিতরে চল। আরু ওদের দিকে তাকিয়ে বলল। রাহি চলো, ভিতরে যাই। ভাইয়া তুমিও এসো। ভিতরে গিয়ে সবাই নানা কথায় ব্যস্ত হয়ে পড়ে। রাহি সবাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ জুড়ে বাহারি রঙের ফুলের গাছ। খালি ছাদটা কোনায় কোনায় গাছে ভরপুর। আরু ইমতিয়াজকে বলে কয়েকদিন আগে গাছগুলো আনিয়েছে। বিভিন্ন মৌসুমের গাছ আছে বিধায় অনেক গাছে ফুল নেই। দিনের অনেকটা সময় আরুর গাছগাছালির পিছনে কেটে যায়। নয়তো আরুর মতো ভীতু মেয়ে এত বড় বাড়িতে এত সময় একা থাকতে পারে? ছোঁয়া এত বড় বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের দিন আরুর সাথে ও বাড়ি থেকে কেউ আসেনি। আজই প্রথম এলো। আজও আসা হতো না। শুধুমাত্র তৌসিফের পাগলামিতে সবাই এসেছে। বইয়ে মুখ গুজে থাকা শান্ত ছেলেটা হঠাৎ করে অশান্ত হয়ে গিয়েছিল। সকাল সকাল বায়না ধরেছে আরুদির কাছে যাবে বলে। প্রথমে কেউ রাজি না হলেও পরে রাজি হয়ে গেল। যেহেতু বিয়ের পর কারোরই এ বাড়িতে আসা হয়নি তাই ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। সবাই সারা বাড়ি ঘুরে বেড়ালেও তৌসিফ আরুর সাথে রান্নাঘরে বসে রয়েছে। দুজন মানুষের জন্য ভাইয়া এত বড় বাড়ি কেন বানিয়েছেন? ছোঁয়ার অবাকতার লেশ এখনও কাটেনি। মূলত আরু এ বাড়িতে কিভাবে থাকে ভেবে মেয়েটা অবাক হচ্ছে। ছোঁয়ার কথায় রাহি মুচকি হেসে বলল, আসলে মামা মামির এমন একটা বাড়ির স্বপ্ন ছিল, তাই ভাইয়া তাদের ইচ্ছে অনুযায়ী এত বড় বাড়ি বানিয়েছে। ওহ, হুম, আচ্ছা তখন তুমি ভাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া করছিলে? শান্তার কথায় রাহির হাসিমাখা মুখ নিমিষেই রাগে পরিণত হল। মিছে হেসে বলল, আরে বলো না, ভাবিকে জড়িয়ে ধরতে গিয়ে। কি এটা বলো না যে তুমি আরুদিকে জড়িয়ে ধরতে গিয়ে ভুলে ভাইয়াকে জড়িয়ে ধরেছ? ছোঁয়ার কথায় রাহি হতভম্ব হয়ে বলল, আরে না, জড়িয়ে ধরব কেন? না দেখে দৌড়াতে গিয়ে ওনার উপর পড়ে গিয়েছিলাম এই যা। রাহির কথায় ওরা দুজন অট্টহাসিতে ফেটে পড়ে। রাহি এবার বুঝল তখন শোভন কেন চুপ হয়ে গিয়েছিল। নিজে বলে এখন নিজেই যেন লজ্জা পাচ্ছে। ছোঁয়া আর শান্তাকে দেখে মনে হচ্ছে হাসতে হাসতে মরে যাবে। খাবার টেবিলে বসে শোভন পড়েছে আরেক জ্বালায়। সবাই যে যার মতো বসে পড়েছে। শুধুমাত্র রাহির পাশের চেয়ারটাই খালি। শোভন কোনো কিছু না ভেবে বসে তো পড়ল, কিন্তু এখন মনে হচ্ছে ওর বসা উচিত হয়নি। ছোঁয়া আর শান্তা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শোভন প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও এখন ঠিক খেয়াল করেছে। আর ও বুঝতে পারল রাহির পাশে বসায় ওরা হাসছে না, ওরা হাসছে অন্য কারণে। আর সেই কারণটা কি তা বুঝতে বাকি রইল না ওর। মাথামোটা মেয়েটা নিশ্চয় সব বলে দিয়েছে। বুদ্ধিশুদ্ধি বলতে সব গোবর। ছ্যা, কি বলছি, গোবর দিয়েও তো সার হয়। এই মাথামোটা মেয়ে তো কোনো কাজেই দেবে না। এই মেয়ে দাঁড়াও, তুমি ছোঁয়া আর শান্তাকে কি বলেছ? প্রচণ্ড আক্রোশ নিয়ে রাহির দিকে প্রশ্ন ছুড়ে দিল শোভন। রাহি সেসবে খুব একটা পাত্তা দিল বলে মনে হল না, বরং গলা উঁচিয়ে বলতে লাগল, আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করেন। আমি ওদের কি বলবো? কিছু বলনি বলছ? তাহলে ওরা তখন হাসছিল কেন?
আমি কি করে বলবো? তখন ছাদে শুধু আপনার উপর পড়ে যাওয়ার ব্যাপারটা বলেছিলাম। এখন ওরা যদি ওই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে নিয়ে হাসাহাসি করে তবে আমার কিছু করার নেই। আচ্ছা। শোভনের আচ্ছা বলাটা ঠিকভাবে নিতে পারল না রাহি। চোখ ছোট ছোট করে কয়েক পলক তাকিয়ে দ্রুত বসার ঘরে পা বাড়াল। বাকিরা বসার ঘরেই আছে। দরজায় আরুর জায়গায় রাহিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ইমতিয়াজ। কেমন অদ্ভুতরে প্রশ্ন করল, তুই এখানে? তোর ভাবি কই? ইমতিয়াজের এমন প্রশ্নে রাহির প্রবল হাসি পেল। না হেসে ভাবল একটু মজা নেওয়া যায়। চোখ মুখে গম্ভীর ভাব এনে দৃঢ়ভাবে জবাব দিল, ভাবি তো নেই। নেই মানে? কোথায় গেল? সকালে না দেখে গেলাম। ইমতিয়াজের কথায় এবার রাহি না হেসে পারল না। প্রতিদিন আরু দরজা খুলে ইমতিয়াজের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে আরুর জায়গায় রাহিকে দেখে একটু হতভম্ব হয়ে গিয়েছিল। তাই তো এমন উদ্ভট প্রশ্ন করে বসে। ইমতিয়াজ ভুলে গিয়েছে আরু আর যাই হোক রাগ করে বাবার বাড়ি যাওয়ার মতো মেয়ে না। কিন্তু আরুর উপর ওভাবে রাগ দেখানোর পর ইমতিয়াজের এমন ভয় পাওয়াটা স্বাভাবিক। ইমতিয়াজের দাঁড়িয়ে থাকা অবস্থায় আরু পানির গ্লাস নিয়ে ছুটে এলো। ইমতিয়াজ তার অভিমানী বউকে দেখতে লাগল। কোমরে শাড়ির আঁচল গুজে ওর দিকেই এগিয়ে আসছে। মেয়েটা সত্যি অন্যরকম। আর ৫টা মেয়ের থেকে একেবারে আলাদা। আরুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ওই ঘটনাকে কেন্দ্র করে কি কাণ্ডটাই না করত। কিন্তু আরু খুব স্বাভাবিকভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইমতিয়াজের নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। একদম মনের মতো একটা মানুষ পেয়েছে। মেয়েটাকে কই আদুরে আদুরে রাখবে, তা না কত বড় আঘাতটাই না দিল। ওই ঘটনার কথা মনে পড়লে ইমতিয়াজ তীব্র অনুশোচনায় দগ্ধ হয়। আরুর তো কোনো দোষ ছিল না। তাহলে ও কেন নিজের রাগ দমন করতে পারল না? আরু যতই উপরে উপরে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ইমতিয়াজ জানে আরু কতটা কষ্ট পেয়েছে। রাহি আরুকে দেখে সরে গেল। আরু ইমতিয়াজকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ইমতিয়াজ ভিতরে এসে এক প্রকার অবাক হয়ে গেল। কেন না শোভন, তৌসিফ, শান্তা, ছোয়া, রাহি সবাই মিলে যে যার মতো কথায় মেতে আছে। আরু ইমতিয়াজের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানিটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। ওদের সাথে কথা বলি আগে। আরু নিচু স্বরে বলল, না, আগে ফ্রেশ হয়ে আসুন, পরে ওদের সাথে কথা বলবেন। ওরা সবাই এখানেই আছে, চলে যাচ্ছে না। আরু এক পর্যায়ে ঠেলে ঠুলে ইমতিয়াজকে উপরে পাঠিয়ে দিল। ইমতিয়াজ যেন নিজের হতভম্বতা কাটিয়ে উঠার সুযোগ পাচ্ছে না। আরু তো এমন করে না কখনো, তাহলে? আর ওই ঘটনার পর রাগ না করুক আরুর অন্তত উচিত ইমতিয়াজকে এড়িয়ে চলা। তাও করছে না মেয়েটা। এমন করছে যেন কিছুই হয়নি। আসলেই কি ঘটা করে রাগ, অভিমান করার মতো কিছু হয়েছে? হয়নি তো। তাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাক আছে। কি সুন্দর অবলীলায় একে অন্যের সাথে মানিয়ে নিচ্ছে। প্রতিটা স্বামী স্ত্রীর উচিত একে অপরকে বুঝে চলা। একসঙ্গে চলতে গেলে ঝামেলা হবেই। তাই বলে সেটাকে ধরে বসে থাকলে হবে না। সর্বদা চেষ্টা করতে হবে যাতে সংসারে অশান্তি, ঝামেলা না হয়। আর ঝামেলা হলেও সেটা বড় আকার ধারণ করার আগেই মিটিয়ে নিতে হবে। সবথেকে বড় কথা দুজন দুজনকে বুঝতে হবে। শুধু একজনের বুঝাতে কাজ হবে না। একে অন্যের সুবিধা অসুবিধা, ভালো লাগা, মন্দ লাগা সবদিকে খেয়াল রাখতে হবে। মোট কথা গোটা একটা মানুষকে বুঝে চলতে হবে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। ইমতিয়াজ ফ্রেশ হয়ে আসতে সকলে ইমতিয়াজকে ঘিরে ধরল। কয়েকদিনে ইমতিয়াজের সাথে সবাই ভালোভাবে মিশে গিয়েছে। রাতের বেলা সবাই মিলে রান্না করার জেদ ধরল। অবশ্য বুদ্ধিটা ছোঁয়া দিয়েছে। ওরা সংখ্যায় মোটামুটি অনেকজন। একা হাতে এত মানুষের রান্না করাটা কষ্টকর। তবুও দুপুরবেলা আরও একা হাতে সব কাজ করেছে। ওরা সাহায্য করতে চাইলেও আরু করতে দেয়নি। তৌসিফ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরুকে সঙ্গ দিয়েছিল এই যা।
আরু রান্না জানলেও শাহানা কখনো আরুকে তেমন রান্না করতে দেয়নি। তিনি থাকতে তার আদরের মেয়ে কেন রান্না করবে? আরু মাঝে মধ্যে মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে টুকটাক কিছু কাজ করত এই যা। কিন্তু এত মানুষের রান্না কখনো একা হাতে করা হয়নি। তাই তো আরুর কষ্ট লাঘব করার জন্য সবার এই সিদ্ধান্ত। আরুকে জোর করে বের করে দিয়ে নিজেরা রান্নাঘর দখল করে নিয়েছে। যেহেতু রাতের খাবার, তাই সবাই মিলে নুডলস আর হালকা পাতলা ভাজাপোড়া করার কথা ভেবে যে যার মতো কাজে লেগে গেল। তবে শোভন পড়েছে মাইনকার চিপায়। ওকে পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। বেচারা কোনোদিন রান্নাঘরের ধারের কাছেও যায়নি, আর তাকে কিনা সবাই এভাবে জব্দ করছে। শোভন একে একে কাজে ব্যস্ত থাকা 3 রমণীর দিকে তাকাল। তারা যে ইচ্ছে করে ওকে শায়েস্তা করার জন্য এ কাজ দিয়েছে তা বেশ বুঝতে পারছে। কোনোরকম চোখের পানি ফেলে নিজের কাজ সম্পূর্ণ করল। শোভনের এই অবস্থা দেখে রাহিত হেসে কুটিকুটি। শোভন কয়েকবার চোখ রাঙালেও কাজ হয়নি। অবশেষে বহু যুদ্ধ করে রান্না শেষ করল। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা অসাধ্য সাধন করেছে। রান্নাঘরের অবস্থা বেহাল। আরু দেখার আগেই সবকিছু গুছিয়ে নেয়। নুডলস থেকে শুরু করে ভাজাপোড়া সবই ভালো হয়েছে। সবাই তো খুশিতে আটখানা। আরুকে নিয়ে ইমতিয়াজ বারান্দায় বসে আছে। বসে আছে বললে ভুল হবে। আরু বসে আছে আর ইমতিয়াজ ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। আরু আকাশ দেখছে আর ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুমায়রা, আমাকে কি ক্ষমা করা যায় না? তোমায় কি খুব বেশি কষ্ট দিয়েছি? আমি কষ্ট পাইনি। বারবার ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছেন? নিজেকে ছোট কোথায় করা হচ্ছে? তুমি ভুল করলে কি আমার কাছে ক্ষমা চাইবে না? তখন কি তোমার নিজেকে ছোট করা হবে, বা এইটা মনে হবে যে তুমি আমার কাছে বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছো? আমি তেমনটা বলিনি। তাহলে? তোমায় আমি কষ্ট দিয়েছি, অথচ তুমি আমায় ভালো মন্দ কিছু বলনি পর্যন্ত। খুব স্বাভাবিক আচরণ করছ। তবে কি আমার অস্বাভাবিক আচরণ করা উচিত? প্রশ্নবিদ্ধ চাহনিতে ইমতিয়াজের দিকে তাকালো আরু। আরুর চাহনি দেখে ইমতিয়াজ হাসল। আলতো হেসে বলল, অস্বাভাবিক আচরণ কেন করবে? আমায় ক্ষমা করো তাহলেই হবে। সত্যি বলছি, আমি কষ্ট পাইনি। কষ্ট পাওনি বলছ? আরু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। সে কষ্ট পায়নি। আমি কেন বিশ্বাস করব তুমি সত্যি বলছ? এমনও তো হতে পারে আমি যেন নিজেকে অপরাধী না ভাবি, সেজন্য মিথ্যা বলছ। কি করতে হবে? আরুর প্রশ্নে ইমতিয়াজ অদ্ভুতভাবে হাসল। একদম স্বাভাবিক কণ্ঠে বলল, চুমু খাও। ইমতিয়াজের কথায় আরুর চলতি হাত থেমে গেল। ইমতিয়াজ সময় ব্যয় করল না। মুহূর্তে উঠে আরুকে নিজের কোলে নিয়ে ওর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সময়টা অক্টোবরের মাঝামাঝি। সকাল থেকে আবহাওয়া কেমন গুমোট ভাব। হয়তো আরুর মতো তাদেরও মন খারাপ। একটু কিছু হলে ভারী বর্ষণ হবে। আরু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। সামনে অবহেলায় পড়ে আছে বই। সেদিকে তার ধ্যান নেই। বিয়ের পর আরুর একেবারে ভার্সিটি যাওয়া হয় না। কিছুদিন পর পরীক্ষা। এখন না পড়লেই নয়। তাই তো বই নিয়ে বসেছিল। কিন্তু পড়া আর হলো কই। 1 পাতা 2 পাতা করে পরপর অনেক পাতা উল্টাতে থাকল। পড়ার টরাও হলো না। হবে কি করে? আরু তো পড়া লাটে উঠিয়ে ইমতিয়াজের ভাবনায় মত্ত। আরুর কিছু ভালো লাগছে না। আজ 3 দিন হলো ইমতিয়াজ বাড়িতে নেই। পুরো বাড়িতে আরু একা। 3টে দিন আরু কিভাবে কাটিয়েছে আরু জানে। আরুর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। ইমতিয়াজকে ছাড়া আজকাল কিছু ভালো লাগে না। বিয়ের প্রতি যে মেয়েটার অনীহা ছিল, সে এখন রীতিমতো নিজের বৈধ প্রেমিক পুরুষকে চোখে হারায়। সন্ধ্যা হতে না হতেই আকাশে কালো মেঘ জমা হল। অচিরেই সবকিছু অন্ধকারে ছেয়ে যায়। আরু বারান্দায় দাঁড়িয়ে ইমতিয়াজের কথা ভাবছে আর রহস্যে ঘেরা আকাশকে অবলোকন করছে। ঝলমলে রোদ উজ্জ্বল আকাশ আজ আরুকে হাতছানি দিচ্ছে না, বরং আরুর ছোট্ট মনে ভয় ঢুকিয়ে দিল।
আরুর এখন মনে হচ্ছে বাবার বাড়িতে না গিয়ে সে অনেক বড় ভুল করেছে। এতটা আবেগী হওয়া উচিত হয়নি। এখন কিভাবে থাকবে? ভয় করছে ভীষণ। আরুর ভাবনার মাঝে হুট করে ঝুম বৃষ্টি নেমে এলো। উপভোগ করার মতো পরিবেশ হলেও আরুর কাছে ভয়ঙ্কর ঠেকল এই ঝড়ো হাওয়া। ইমতিয়াজের কাজ শেষ হওয়ায় বাড়ি ফেরার কথা চিন্তা করল। কারণ এখানে থেকে লাভ নেই। আরুর কথা মনে পড়ছে। মেয়েটা নিশ্চয় ওর উপর অভিমান করে আছে, এই কয়েকদিন যোগাযোগ না করাই। ইমতিয়াজ যে ইচ্ছে করে যোগাযোগ করেনি তা না। এ কদিন অনেক ব্যস্ত সময় পার করেছে। কথা বলার সুযোগ করে উঠতে পারেনি। আবার একদিকে বলতে গেলে ইচ্ছে করেই কথা বলেনি। মেয়েটার অভিমানী মুখ দেখার আশায়। আরু নিশ্চয় ইমতিয়াজকে দেখে চমকে যাবে। ইতোমধ্যে 7টা বেজে গিয়েছে। আর দেরি করা ঠিক হবে না। ইমতিয়াজ ড্রাইভ করা শুরু করল। যেহেতু কবে আসবে তার ঠিক নেই তাই আর সাথে করে ড্রাইভার আনেনি। বাইরের আবহাওয়া খুব একটা ভালো না। বৃষ্টির ঝাপটায় ঠিকভাবে ড্রাইভও করা যাচ্ছে না। পুরো রাস্তায় ফাঁকা। হঠাৎ দু একটা গাড়ি খুব দ্রুত পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তবে বৃষ্টির প্রকোপে খুব একটা জোরে চালাতে পারছে না। আগের চেয়ে গতি কিছুটা কমিয়ে আনে। নয়তো বৃষ্টির যে প্রকোপ, এই বৃষ্টিতে এত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনার কবলে পড়তে হবে তা নিশ্চিত। ইমতিয়াজ ভাবছে আরুকে কি তার আসার কথা জানাবে নাকি সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ দিলে ব্যাপারটা মন্দ হয় না। বউকে একটু আধটু সারপ্রাইজ দেওয়া উচিত। ঘণ্টা দেড়েক বাদে বৃষ্টির দাপট কিছুটা কমে আসে। তবে থামেনি। ইমতিয়াজ হাত ঘড়িতে সময় দেখে নিল, রাত 11টা ছুঁই ছুঁই। ইমতিয়াজ ভাবছে এত রাতে আরুদের বাড়িতে যাওয়া ঠিক হবে না। ওর নিজের এলাকায় যেতে আরও ঘণ্টা 3 সময় লাগবে। আবার আরুদের বাড়িতে যেতে 2 ঘণ্টার মতো। এত রাতে না যাওয়াই ভালো। আরুকে সারপ্রাইজ দেওয়ার কথা আপাতত ঝেড়ে ফেলল। কাল সকালে না হয় মেয়েটাকে চমকে দেওয়া যাবে। কথাটা ভেবে ইমতিয়াজ মুচকি হাসে। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভে মনোযোগ দেয়। রাত প্রায় 2:30টায় ইমতিয়াজ বাড়ির সামনে গাড়ি থামায়। এতটা পথ একা ড্রাইভ করে শরীর চলছে না। দুর্বল শরীরটা গাড়ির সিটে হেলিয়ে দিল। কতক্ষণ চোখ বন্ধ করে থেকে ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরে। বাড়ির সদর দরজা খোলা পেয়ে ইমতিয়াজ দুশ্চিন্তায় পড়ে গেল। আরু কি সদর দরজা না লাগিয়েই বাড়ি চলে গেল? আরু তো এত কাণ্ডজ্ঞানহীন না। তবে ইমতিয়াজ আর ভাবতে পারছে না। এখন মনে হচ্ছে মেয়েটার খোঁজ নেওয়ার দরকার ছিল। এমন বোকামি ও কি করে করতে পারল? ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উপরে উঠল। বুক দুরু দুরু করছে। ইমতিয়াজ কি ভয় পাচ্ছে? রুমের দরজাও হাট করে খোলা। ইমতিয়াজ শব্দ ছাড়া রুমে প্রবেশ করে। পুরো ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। ঝিঝি পোকার আওয়াজ এসে কানে বাড়ি খাচ্ছে। গায়ের শার্টটা বৃষ্টির ফোঁটায় ভিজে শরীরে আটসাট হয়ে লেগে রয়েছে। শার্টের বোতাম খোলার জন্য হাত দিতেই কেমন যেন কান্নার শব্দ কানে বাড়ি খেল। বৃষ্টির শব্দ আর কান্নার শব্দ একসঙ্গে কেমন অদ্ভুত শোনাচ্ছে। ইমতিয়াজের হঠাৎ করে আরুর কথা মাথায় এলো। এতক্ষণ কেন ওর কথা মাথায় আসেনি? সদর দরজা খোলা পেয়েই ওর বুঝা উচিত ছিল মেয়েটা বাড়ি যায়নি। ভাবতেই রাগ যেন আরও বেড়ে গেল। এই মুহূর্তে মেয়েটাকে খুন করতে ওর হাত কাঁপবে না। ইমতিয়াজ পুরো ঘরে একবার নজর বুলিয়ে বারান্দায় পা বাড়ায়। আরু 2 পা ভাঁজ করে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, শরীর মৃদু কাঁপছে, শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ইমতিয়াজের পা যেন আটকে গেল। সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। নিজেকে কোনোরকম সামলে আরুর দিকে পা বাড়ায়। আরুর কাঁধে হাত রেখে খুব নিচু স্বরে ডাকল, হুমায়রা। আরু চকিতে মাথা তুলে তাকায়। কান্নার দরুন চোখ দুটো ফুলে কাজল লেপটে গিয়েছে। সাদা শাড়ি পরায় শরীরের ভাঁজ দৃশ্যমান। ইমতিয়াজ ঢোক গিলল। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে।
চাঁদের আলোয় আরুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইমতিয়াজকে দেখে আরু যেন জান ফিরে পায়। দু হাত দিয়ে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। অনেকক্ষণ ধরে কান্না করাই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ভাঙা গলায় কোনোরকমে বলল, তিয়াজ, আমি আপনাকে ডেকেছিলাম, আপনি আসেননি। আরুর কথা শুনে ইমতিয়াজের বুক মোচড় দিয়ে ওঠে। আরু আস্তে ধীরে নিজের ভার ছেড়ে দিল ইমতিয়াজের উপর। শরীর নেতিয়ে পড়ছে। ইমতিয়াজ সযত্নে আরুর ছোট শরীরটা নিজের সাথে মিশিয়ে নেয়। ইমতিয়াজ আরুকে এভাবে এখানে মোটেও আশা করেনি। ও জানে আরু একা থাকতে পারে না, তাই বারবার বলে গিয়েছিল যাতে ও বাড়িতে চলে যায়। কিন্তু মেয়েটা যে যাবে না তা যদি একবার বুঝতে দিত ওকে। ইমতিয়াজ আর ভাবতে পারছে না। ওর উচিত ছিল নিজে আরুকে ও বাড়িতে রেখে আসা। এত বড় ভুল কি করে করতে পারল? ইমতিয়াজ আলগোছে আরুকে কোলে তুলে নেয়। মেয়েটা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। পুরো শরীর ঠান্ডায় অসাড় হয়ে আসছে। ইমতিয়াজের বুক কাঁপছে। আরুর চুলের ভাঁজে হাত গলিয়ে আলতো করে চুমু খেল। বরফ হয়ে থাকা হাত দুটো নিজের মুঠোয় নিয়ে গরম করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইমতিয়াজ আরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আরুর শরীরের কম্পন কমার পরিবর্তে বেড়ে চলেছে। শরীরটাও কেমন গরম হয়ে আসছে। জ্বর আসবে নাকি? ইমতিয়াজ এখন কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নিজের শরীরটাও চলছে না। এতটা পথ জার্নি করে এসে ভেবেছিল একটা ঘুম দিবে, তা আর হলো কই। ইমতিয়াজ আরুর দিকে অপলক তাকিয়ে আছে। দেখছে মেয়েটাকে। বোকা পাখিটা এত পাগলামি করবে জানলে ওকে রেখে যেত না। সময়ের ব্যবধানে মেয়েটা যে ওর প্রতি আকৃষ্ট হয়ে নিজের এ হাল করবে কে জানত। ইমতিয়াজ হালকা ঝুঁকে আরুর কপালে চুমু খেল। সরে আসতে নিলেই আরু ওর শার্টের কলার চেপে ধরে। ইমতিয়াজ না সরে আরেকটু ঝুঁকে আলতো করে আরুর গাল চেপে জিজ্ঞেস করল, কি? আরু মৃদু স্বরে বলল, যাবেন না, আমার কাছে থাকেন, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। না, চলে যাবেন। আমি আমি জানি আপনি চলে যাবেন। যাব না তো সোনা। পাগলামি করছো কেন? আমি পাগলামি করছি? বলেই মেয়েটা কেঁদে দিল। আরুর কান্না দেখে ইমতিয়াজ হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে কেন কাঁদল ঠিক বুঝে উঠতে পারছে না। কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হলো, কাঁদছ কেন? আমি কি তোমাকে বকেছি? আরু আদুরে বিড়াল ছানার মতো ইমতিয়াজের সাথে লেপ্টে বলল, না তো। তবে কাঁদছ কেন? বলো আমায়। না বললে আমি বুঝব কি করে? আরুকে চুপ থাকতে দেখে ইমতিয়াজ আবার বলল, কি হলো? কথা বলছ না কেন? আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? কিছু হবে না, দেখো আমি আছি। আর বলতে পারল না। আরুর কাজে ইমতিয়াজ যেন বাকরুদ্ধ হয়ে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনোরকম ধরা গলায় বলল, হুমায়রা, কি করলে? কি করলাম? তুমি? আমি কি? কি করেছ? ইমতিয়াজের রাগমিশ্রিত স্বর। কি হলো? কি হবে? হুমায়রা, তুমি ঠিক নেই। ঠিক আছি আমি। না, ঠিক নেই। জ্বরের ঘোরে আছো তাই। ঠিক থাকলে আমায় এভাবে চুমু খেতে পারতে না। মানছি আমি কয়েকবার তোমার কাছে গিয়েছি, তোমায় ছুঁয়েছি। কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি তো কখনো আমার কাছে আসোনি। তাহলে আজ কেন? আমার ছোঁয়া কি আপনার ভালো লাগেনি? ছলছল চোখে চেয়ে আরু বলল, ভালো লাগবে না কেন সোনা? ভালো লেগেছে তো। আমি তো তোমায় কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চাইলে তো প্রথম দিন কাছে টেনে নিতে পারতাম। সেই অধিকার ছিল আমার। তবুও কেন নেইনি জানো? আরু মাথা নাড়িয়ে না বুঝাল। মানে সে জানে না। কারণ আমি চেয়েছি তুমি স্বইচ্ছে সজ্ঞানে ভালোবেসে আমার কাছে আসো। আজ এসেছি তো। কেন এসেছ? ভালোবেসে তো আসনি। ঘোরের মাঝে এসেছ। না না, আমি একদম ঠিক আছি। কপালে হাত রেখে বলল, দেখুন আমি একদম ঠিক আছি।
আমি ঘোরের মাঝে আসিনি। তাহলে বলছো ইচ্ছে করে এসেছ? জানি না। জানো না মানে? জানি না বললে তো হবে না, আমাকে বুঝিয়ে বলতে হবে। আপনি অনেক খারাপ। আমি আপনি। মেয়েটা নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না, কথা আটকে আসছে। কি? ইমতিয়াজের থেকে খানিকটা দূরে সরে গেল আরু। প্রত্যুত্তর করল না আর। কথার পিঠে কথা বলতে ইচ্ছে করছে না, চুপচাপ চোখ বুজে রইল। ইমতিয়াজ আরুর চোখের পাতায় চুমু খায়। বন্ধ চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইমতিয়াজ হয়তো তা দেখল। হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের কাছে টেনে নেয়। দুজনের নিঃশ্বাসের আনাগোনা বেড়ে চলেছে। বৈধ ইচ্ছেরা অন্তরিন্দ্রিয় থেকে কাছে পাওয়ার তীব্র বাসনা জানান দিচ্ছে। এতদিন যা করেনি, আজ এই গভীর রাতে তা করতে চলেছে ইমতিয়াজ। আরুর চোখের ভাষা বুঝতে মোটেও অসুবিধা হয়নি ইমতিয়াজের। ওই চোখের ভাষা যে সে বুঝে। আরুর চোখে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সব লজ্জা, দ্বিধা দূরে সরিয়ে মেয়েটা তাকে নিজ থেকে কাছে চাইছে। সে ফিরিয়ে দেবে কেমন করে? ফিরিয়ে দেওয়াটা যে ঠিক হবে না। আরুর মনে তখন নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভাববে ইমতিয়াজ হয়তো তাকে চায় না, নয়তো কি এমন দূরে ঠেলে দেয়। ইমতিয়াজ তো এমনটাই চেয়েছিল। তার পাখি নিজ থেকে এসে ধরা দিবে। আজ তার চাওয়া পূরণ হয়েছে। তবে এই দূরত্ব কেন? আর কত দূরে থাকবে? তারও তো মন চায় পাখিটাকে আদরে আদরে ভরিয়ে দিতে। ইমতিয়াজ নিজেদের মধ্যকার দূরত্বটুকু কমিয়ে আরুকে কাছে টেনে নেয়। কাল বিলম্ব না করে আদুরে পরশ দিতে লাগল সারা অঙ্গে। আরুও নিজেকে উজাড় করে দেয় মানুষটার কাছে। রাতের গভীরতায় ওদের শ্বাসপ্রশ্বাস প্রবল হচ্ছে, বেড়ে চলেছে উন্মাদনা। সকালে ঘুম ভাঙতেই আরু নিজেকে ইমতিয়াজের বুকে আবিষ্কার করল। লজ্জায় বুঁদ না হয়ে ইমতিয়াজকে দেখতে লাগল মেয়েটা। লজ্জা যে লাগছে না তা না, বরং কাল রাতে নিজের করা কাজে লজ্জারা এসে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে তাকে। জ্বরের ঘোরে কি আবোল তাবোল বকেছে কে জানে। আবার আলতো করে চুমু খেয়েছিল। ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আরুর। নিজ থেকে কি বেহায়াপনায় না করল, যদিও একটু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে। তবুও এই মুখ ইমতিয়াজকে দেখাবে কি করে? ইমতিয়াজ এখনও ঘুমে মগ্ন। আরু উল্টো ঘুরে ঘড়ির দিকে তাকাতে নিলেই শরীরে ব্যথা অনুভব হল। সুখ নামক এ ব্যথার কাছে শরীর ব্যথা যেন তুচ্ছ। ভালোবাসার মানুষের ছোঁয়ায় এত সুখ জানলে বোধহয় মেয়েটা অনেক আগেই স্বামী নামক পুরুষটার কাছে নিজেকে উজাড় করে দিত। আরু ব্যথাকে দূরে সরিয়ে দ্রুত গোসল সেরে রান্নাঘরে পা বাড়াল। কাজ করা অবস্থায় পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা মানুষটার দিকে তাকানোর প্রয়াস করল না। ইমতিয়াজের ভেজা চুলের পানিতে আরুর কাঁধ ভিজে যাচ্ছে। এই লোক এমন নিঃশব্দে কখন এসে তার পিছনে দাঁড়িয়েছে? আরুর সাড়া না পেয়ে ইমতিয়াজ আরও গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। তাতেই মেয়েটা ব্যথায় কুঁকড়ে যায়। কি হল? ব্যথা পেয়েছ? আরু মৃদু স্বরে হ্যাঁ বলল। ব্যথা পেলে কি করে? ফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। বাসায় তো পেইন কিলার নেই তাই না? থাকবেই বা কি করে? আগে কি প্ল্যান করে রেখেছিলাম যে কাল রাতে ওভাবে আমরা এক হ? ইমতিয়াজ শেষ করতে পারল না। আরু উল্টো ঘুরে ওর মুখ চেপে ধরে। ছি বেহায়া পুরুষ, চুপ করুন। কি সব বলে চলেছেন? ইমতিয়াজ আরুর হাতে চুমু খেল। আরু হাত সরিয়ে নিতেই বলল। কি বলেছি বলো? আমি তো কিছু বলতে পারলাম না। তার আগেই তো তুমি আমার মুখ চেপে ধরলে। বলতে হবে না। যান এখান থেকে। কাজ করতে দিন আমায়। তা করো কাজ। কেউ তো নিষেধ করেনি। না, আপনি এখান থেকে যান। আপনি থাকলে আমি কাজ করতে পারবো না। আচ্ছা যাচ্ছি, যাচ্ছি। এমন ভাব করছো যেন আমি তোমাকে খুব জ্বালাচ্ছি। বলতে বলতে ইমতিয়াজ বেরিয়ে গেল। আরু কাজ শেষ করে সারা বাড়ি খুঁজেও ইমতিয়াজকে পেল না। এই লোক উধাও হয়ে গেল নাকি? বাহিরে গেলে তো তাকে বলে যেত। ইমতিয়াজ ফিরল ঘণ্টাখানেক পর। হাতে থাকা প্যাকেটটা আরুর দিকে বাড়িয়ে দিল।
আরু হাত বাড়িয়ে সেটা নিল না, বরং কিছুটা রাগ নিয়ে বলল, কোথায় গিয়েছিলেন? আরুর রাগ দেখে ইমতিয়াজ হাসল। মেয়েটার পাগলামি যেন দিনকে দিন বেড়ে চলেছে। বউদের মতো ওর থেকে কৈফিয়ত চাচ্ছে। কেমন ক্ষেপে আছে দেখো। ইমতিয়াজ ভাবল উল্টা পাল্টা কিছু বলে আর রাগানো ঠিক হবে না। হাতের প্যাকটা নেড়েচেড়ে বলল, এটা আনতে গিয়েছিলাম, আমায় বলে যাবেন না। আরুর কথায় ইমতিয়াজ বুঝল মেয়েটাকে বলে যাওয়া উচিত ছিল। নিশ্চয় এতক্ষণ খুঁজেছিল তাকে। ইমতিয়াজ কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কাজ করছিলে তাই আর বলিনি। ভাবলাম যাব আর আসব। এই আপনার যাওয়া আসা। পুরো 40 মিনিট লেগেছে। মোড়ের ধারে গিয়েছিলাম। হেঁটে? হুম। গাড়ি নিয়ে যেতেন, হেঁটে কেন গেলেন? আর এতটাও ব্যথা করছে না। এত দূর গিয়ে ঔষধ আনার কোনো মানে ছিল না। মানে ছিল নাকি তা তোমার না বুঝলেও চলবে। আমার জন্য তোমার এই অবস্থা। আপনি কোনো কথা না হুমায়রা। চুপচাপ আগে নাস্তা করে নাও। ঔষধটা খেতে হবে। আরুকে না খেয়ে খাবার নাড়াচাড়া করতে দেখে ইমতিয়াজ বলল, খাইয়ে দিব? আরু কোনো ভনিতা ছাড়াই মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। ইমতিয়াজ আরুকে খাইয়ে দিয়ে পেইন কিলারটাও খাইয়ে দিল। মায়াকুঞ্জ বাড়িটা কুমিল্লার একদম শেষ মাথায় হওয়ায় আশেপাশে তেমন একটা দোকান নেই। সব দোকান মেইন রাস্তায়। আরুর জন্য ইমতিয়াজ এত দূর হেঁটে গিয়েছে ভাবতেই আরুর সুখ সুখ লাগছে। এমন একটা জীবনসঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবতী নারী মনে হয়। নারীই তো। বয়স 20-এর কোঠায় না পড়লেও নিজেকে এখন পূর্ণাঙ্গ বিবাহিতা নারী মনে হয়। ইনশিয়া মাকে জ্বালাতন কেন করছ? মাম্মামকে জ্বালাতন করছি না তো বাবাই। আমি তো মাম্মামকে আদর দিচ্ছি। তাই আমার সোনাটা তার মাম্মামকে আদর দিচ্ছে। হু, আচ্ছা, হয়েছে আদর দেওয়া। এখন চলো আমরা বাহিরে যাই। মাম্মাম রেস্ট নিবে। চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পির কাছে যাব না বাবাই। মাম্মাম যাব। ইমতিয়াজ মেয়ের সামনে বসে বলল, তুমি না বাবার গুড গার্ল। বাবার সব কথা শোনো। ইনশিয়া মাথা উপর নিচ করে বুঝাল সে গুড গার্ল। বাবার সব কথা শুনে। তাহলে বাবার কথা শুনছ না কেন? বললাম না, মাম্মাম অসুস্থ। চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পি বউ সেজে বসে আছে তোমাকে দেখাবে বলে। তুমি দেখবে না? না দেবব না। আমি ভাইয়ের কাছে যাব। ইমতিয়াজ মেয়ের পাগলামি দেখে হাসল। তুমি দুষ্টুমি করলে তো ভাই আসবে না সোনা। আমি দুষ্টুমি করছি না তো বাবাই। তুমি ভাইকে বলো না আসতে। বলবো তো, তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে আমি বলবো ভাই যেন তাড়াতাড়ি চলে আসে। তত্তি বলছো বাবাই? হ্যাঁ মামুনি। বাবাই কি কখনো তার সোনাটাকে মিথ্যে বলেছে বলো? না বলেনি তো। তাহলে চলো এখন। দালাও। আবার কি? মাম্মামকে আদল দিয়ে আসি। একটু আগে না দিলে। ওটা তো মাম্মামকে দিয়েছি। এবাল ভাই বাবুকে দিব। বলেই ঘুমন্ত আরুর পেটে চুমু খেল। ইমতিয়াজ আর আরুর একমাত্র রাজকন্যা ইনশিয়া হরু। ছোট মেয়েটা যেই না শুনেছে তার একটা খেলার সঙ্গী আসবে সেই থেকে সব ছেড়ে ছুড়ে মায়ের কাছে বসে আছে। অথচ সারাদিন তার দেখা পাওয়া যায় না। সারা বাড়ি টইটই করে ঘুরে বেড়াবে। আজ রাহি আর শোভনের বিয়ে। দীর্ঘ 5 বছর প্রণয়ের পর আজ তা পূর্ণতা পেতে চলেছে। তাদের প্রথমবার দেখা হয়েছে অযথা ঝগড়াকে কেন্দ্র করে। সেই থেকে কিভাবে প্রেম হলো তা কারো জানা নেই। হুট করে শোভন একদিন বলে উঠল সে বিয়ে করবে। পরিবারের সবাই তো মহা খুশি। বয়স তো কম হলো না। ছেলেকে কতদিন ধরে বিয়ের কথা বলছে। অথচ তার একটাই কথা সে এখন বিয়ে করবে না। আর সেই ছেলে কিনা নিজে বিয়ের কথা বলছে। সবাই খুশিতে পারে না এখনই বিয়ে দিয়ে দিতে। মেয়েকে জানতে চাইলে শোভন যখন রাহির কথা বলে তখন সবাই অবাক হলেও কেউ আর আপত্তি করেনি। তবে ওদের কথা শুনে ছোঁয়া আর শান্তা যেন এক প্রকার শখ খেল। এই দুটোর যখন দেখা হতো দুজন তো ঝগড়া করেই কুল পেত না।
তাহলে প্রেম হলো কখন? তার থেকে বড় কথা, এত বছর ধরে তাদের ভাই তাদের অগোচরে প্রেম করে গেল আর তারা তা ঘুণাক্ষরেও টের পেল না। কিভাবে কি হলো হাজার চেষ্টা করেও জানতে পারল না কেউ। শুধু এতটুকু জানতে পেরেছে প্রেমের প্রস্তাব নাকি শোভন দিয়েছিল। রাহির সাথে ঝগড়া করলেও শোভন ছেলে হিসেবে খারাপ না। তার থেকে বড় কথা, রাহির মতো একটা মেয়ের জন্য শোভনই ঠিক আছে। আজ শোভন আর রাহির গায়ে হলুদ ছিল। কে কোন পক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হবে সে নিয়ে আরু আর ইমতিয়াজ ঝামেলায় পড়ে গেল। আরুকে কনেপক্ষ আর ইমতিয়াজকে বরপক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় সবশেষে। বউ চলে যাবে তা তো ইমতিয়াজ হতে দিবে না। তাই অনেক ভেবে চিন্তে আরুকে নিজের কাছে কিভাবে রাখবে তার পরিকল্পনা সেরে নেয়। ইমতিয়াজ নিজের সিদ্ধান্ত সবাইকে জানাতে কেউ যে দ্বিমত পোষণ করেনি তা না, বড়রা এ প্রস্তাব শুনেই নাকচ করে দিয়েছে। তাদের একটাই কথা, নিজেদের বাড়ি থাকতে মেয়ের শ্বশুর বাড়িতে কেন ছেলের বিয়ের আয়োজন করবে? লোক সমাজ বলতে কিছু আছে। সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না। ইমতিয়াজের এক মুহূর্তের জন্য শ্বশুর বাড়ির লোকেদের চরম শত্রু মনে হল, যারা কিনা তার বাচ্চার মাকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে। ইমতিয়াজ কি করবে আর ভেবে পেল না। নিজেকে কেমন অসহায় লাগছে। শালাশালি, বোন, এমনকি তার বউও যে তার বিরোধিতা করবে তা সে ভাবেনি। সবাই যখন তার বিপক্ষে চলে গেল, তখন ইমতিয়াজ একটা কঠিন সিদ্ধান্ত নেয়। যে করে হোক বউকে তার কাছে রাখতে হবে। তখন না হয় আরুকে তাকে ছাড়া বাবার বাড়ি যাওয়ার মতো দুঃসাহসিক কাজ করার শাস্তি দিবে। ইমতিয়াজ সকলকে সাফ সাফ জানিয়ে দিল মায়াকুন যে বিয়ে না হলে এ বিয়েই হবে না। সে তার বোনকে দিবে না। ইমতিয়াজের কাজকর্মে সবাই যেন হতভম্ব। ইমতিয়াজ যে এমন একটা কথা বলবে তা কেউ ভাবেনি। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সকলকে রাজি করানো গেল। সকলে রাজি হতে বেচারা ইমতিয়াজ হাফ ছেড়ে বাঁচে। আর একটু হলে বউয়ের অভাবে মরে যেত। কখন যে এতটা বউ পাগল হয়ে গেল তা বুঝে উঠতে পারল না। তবে সে না বুঝলেও তার কাজে সকলের বোধহয় বুঝতে বাকি নেই। তাই তো রাজি হয়েছে। সারাদিন কাজ করে আরু ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। অমনি দরজা লাগানোর শব্দ পেয়ে চকিতে মাথা তুলে তাকায়। ইমতিয়াজ দরজা আটকে আরুর দিকে এগিয়ে আসছে। ইমতিয়াজকে দেখে আরুর মুখে হাসি ফুটে উঠলেও বেশিক্ষণ তা টিকল না। ইমতিয়াজ ঝুঁকে আরুর গাল চেপে ধরে। আরু শান্ত চোখে ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজ যেন আরুর দৃষ্টি দেখেও দেখল না। খানিকটা চাপ প্রয়োগ করে হিসহিসিয়ে বলল, কি বউ আমাকে ছেড়ে চলে যাবে? খুব শখ না ভাইয়ের বিয়ে খাওয়ার? তা দেখলে তো আমি কি করলাম। ইমতিয়াজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি। তখন বাবার বাড়ি যাওয়ার কথা শুনে না করনি কেন? হুম। আরু হেসে উঠল। ইমতিয়াজও হাসল। ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, বউ ছাড়া আমি অসহায়। তা জেনে আমার বউটা ইচ্ছে করে এমন করছে তাই না? এখন যে স্বামীর মিষ্টি শাস্তি ভোগ করতে হবে। কি সোনা, তুমি প্রস্তুত তো? আরু চোখে হাসল। হলুদের অনুষ্ঠান শুরু হলো রাতে। রঙিন মরিচা বাতি দিয়ে পুরো মায়াকুঞ্জ সাজানো হল। এতে যেন এ বাড়ির সৌন্দর্য আলাদাভাবে ফুটে উঠেছে। ইমতিয়াজের বাড়ির সামনে খোলা জায়গায় পাশাপাশি দুটো স্টেজ করা হয়েছে। একটাতে রাহিকে বসানো হয়েছে আর অন্যটায় শোভনকে। সব মেয়েরা সেজেগুজে রাহিকে ঘিরে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, ওরা সবাই প্ল্যান করছে কাল কিভাবে বরের পকেট খালি করা যায়। আর অন্যদিকে বেচারা ছেলেরা খেটে মরছে। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু ইমতিয়াজ আর আরু এখনো আসেনি। ওরা এলেই হলুদের পর্ব শুরু হবে। সবাই যখন ব্যস্ত তখনই আরু, ইমতিয়াজ এলো। ইনশিয়ারকে কোলে নিয়ে এক হাত দিয়ে আরুর হাত ধরে হেঁটে আসছে। সকলে ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। অসম্ভব রকমের সুন্দর লাগছে ওদের তিনজনকে। আরু আর ইমতিয়াজ ম্যাচিং ড্রেস পরেছে। আরুর গায়ে কলাপাতা রঙের শাড়ি, ইমতিয়াজের গায়েও একই রঙের পাঞ্জাবি। আর ইনশিয়ারকে হালকা পিঙ্ক কালারের বারবি ড্রেস পরিয়ে একদম বারবি সাজিয়ে তুলেছে।
তাতেই যেন সবার মুগ্ধতার শেষ নেয়। আরুর জ্ঞান ফিরতে মনে হলো কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। আরু অবাক হল না। সে যেন জানত এমনটাই হবে। 7 বছর আগে করা পাগলামি চোখের সামনে ভেসে উঠতেই আরু চোখ বন্ধ করে নেয়। বিয়ের 6 মাস যেতেই আরু নিজের মাঝে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টা আন্দাজ করতে খুব বেশি অসুবিধা হল না। এত সতর্ক অবলম্বন করার পরও কিভাবে প্রেগন্যান্ট হল তাই মাথায় এলো না। ইমতিয়াজও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। এত দুশ্চিন্তার মাঝেও নতুন প্রাণটার কথা ভাবতেই দুজনের হৃদয় জুড়ে খেলে গেল অদ্ভুত এক সুখানুভূতি। ছোট ছোট হাত পা নেড়ে আধো আধো বুলিতে কখন বাবা মা ডাকবে সেই অপেক্ষায় প্রহর গুনতে লাগল আরু, ইমতিয়াজ। তবে তাদের অপেক্ষার প্রহর শেষ করে ছোট্ট প্রাণটা আর দেখা দিল না। যেমন অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিল তেমন অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নেয়। আরুর প্রেগন্যান্সির পর ওর বাবা মা এসেছিল মেয়েকে সাথে করে নিয়ে যেতে। তাদের একমাত্র মেয়েটা কিনা মা হবে, তারা নানা নানি হবে, তাতে যেন তাদের খুশির অন্ত নেই। তারা তাদের সাথে আরুকে নিয়ে যাবে বলে জানায়। যেহেতু এ বাড়িতে আরুকে দেখার মতো কেউ নেই, তাই তাদের কাছে মেয়ে নিয়ে যাবে। আর তাছাড়া মেয়েরা প্রথমবার মা হলে সাধারণত বাবার বাড়িতেই থাকে। আরুকে ছাড়া থাকতে হবে শুনে ইমতিয়াজের খারাপ লাগলেও পরে ভাবল ঠিকই তো, এখানে তো কেউ নেই। আর ইমতিয়াজও আরুর ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না। তার চেয়ে বরং শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেই ভালো হবে। তবে আরু বেঁকে বসল। ও কিছুতেই বাবার বাড়ি যাবে না, ইমতিয়াজের কাছে থাকবে। ভাবা যায় যে মেয়ে বাবা মা ছাড়া কিছুই বুঝত না, সে এখন বাবার বাড়ি যেতে চাইছে না। আরুকে বুঝিয়েও রাজি করানো গেল না। তার একটাই কথা, সে যেমন প্রথমবার মা হচ্ছে ইমতিয়াজও প্রথমবারের মতো বাবা হবে। আরু এই সুন্দর মুহূর্তটা থেকে ইমতিয়াজকে বঞ্চিত করতে চায় না। ও চায় ওর মতো ইমতিয়াজও যেন প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখে উপভোগ করতে পারে। অবশেষে আরুর জেদের কাছে হার মেনে সকলে ওর সিদ্ধান্ত মেনে নেয়। তবে শাহানা কয়েকদিন থেকে গেল। যেহেতু কামরুজ্জামান একা, ওনার খাওয়া দাওয়ার তেমন সমস্যা না হলেও ওনাকে তো আর একা রাখা যায় না। তাই তিনি সপ্তাহখানেক থেকেই চলে গেলেন। চোখের পলকে যেন কয়েক মাস কেটে গেল। আগের থেকে আরুর স্বাস্থ্য অনেকটা বেড়েছে। গায়ের উজ্জ্বলতাও চোখে পড়ার মতো। মানুষ বলে প্রেগন্যান্সির সময় নাকি মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, সৌন্দর্যতাও নাকি মিলিয়ে যায়। কই, আরুর সৌন্দর্যতা যেন দিন দিন বেড়েই চলেছে। ইমতিয়াজ তো মুগ্ধ নয়নে তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। ইমতিয়াজ তো ভেবেছিল এখন বাচ্চা না নিলেই ভালো হতো। এত কম বয়সে হয়তো মেয়েটা এসব দায়িত্ব নিতে পারবে না। তবে এখন মনে হচ্ছে আরু বেস্ট মা হবে। ইদানিং আরু খুব একটা খেতে পারে না। ইমতিয়াজ জোর করে মুখে তুলে দিলেও বমি করে ভাসিয়ে দেয়। ইমতিয়াজ খুব স্বাভাবিকভাবে সবটা পরিষ্কার করে। একটুও নাক মুখ কুচকায় না সে। আরুর অবস্থা দেখে ইমতিয়াজের মনে হয় বাচ্চাটা নেওয়া কি ভুল হল। মেয়েটার কি অবস্থা হচ্ছে পরক্ষণে আবার সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। আল্লাহ তাআলা নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। নয়তো এত সতর্ক অবলম্বন করার পরও এমনটা হওয়ার কথা না। নিজের চোখের সামনে আরুর এই অবস্থা যেন ইমতিয়াজের সহ্য হয় না। রাতের বেলা মেয়েটা একটুও ঘুমাতে পারে না। সারা রাত না ঘুমিয়ে পার করে। বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। আরুর সাথে ইমতিয়াজও নির্ঘুম রাত কাটায়। যন্ত্রণায় যখন মেয়েটা ফুপিয়ে উঠে তখন ইমতিয়াজেরও ঘুম ভেঙে যায়। বিরক্ত হয় না সে। মেয়েটাকে বুকে আগলে নিয়ে অতি যত্নে মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের ঘুম হারাম করে মেয়েটার জন্য রাত জেগে থাকে। আরুর কষ্ট দেখে মনে হয় যদি কোনোভাবে এ কষ্টের ভাগ সে নিতে পারত। মেয়েটার কষ্ট যে তার সহ্য হয় না। আরুর তখন 7 মাস। ভারী পেট নিয়ে হাঁটাচলা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেয়। এর মাঝে আবার পায়ে পানিও এসেছে। আরুর এভাবে বসে থাকতে ভালো লাগে না। ইমতিয়াজও বাড়িতে নেই। তাই ভাবল একটু বাগানে যাওয়া যাক। আরু আস্তে আস্তে পা ফেলে সাবধানতা অবলম্বন করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল।
তবে শেষ রক্ষা হলো না যেন। আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি। আরু পা পিছলে নিচে গড়িয়ে পড়ে একেবারে উপর হয়ে পড়েছে। মুহূর্তে সাদা ফ্লোরে রক্তের ফোয়ারা বয়ে গেল। আরু নিস্তেজ হাতটা ভয়ে ভয়ে পেটে রাখে। পেটের ব্যথায়, বাচ্চার কথা ভেবে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল মেয়েটা। তবে তার চিৎকার কারো কানে গেল না। চোখ মুদে আসছে। এই বুঝি সব শেষ। দরজা খুলে ইমতিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রক্ত শূন্য হয়ে এলো মুখাবয়ব। আতঙ্কে চোখ মুখে অন্ধকার দেখল। আরুর যেহেতু হাঁটাচলা করতে কষ্ট হয়, তাই ইমতিয়াজ কলিং বেল না চেপে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ যে চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা জানত নাকি। ওর থেকে কয়েক হাত দূরে আরু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইমতিয়াজের মাথা যেন ফাঁকা হয়ে গেল। সকালেই না মেয়েটাকে ঠিক দেখে গিয়েছিল। তাহলে কয়েক ঘন্টার মাঝে এমনটা কি করে হল? ইমতিয়াজ আর ভাবতে পারছে না। নিজেকে ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে কোনোরকম সামলে আরুর সামনে হাঁটু মুড়ে বসে ধরা গলায় ডাকতে লাগল। হুমায়রা, শুনতে পারছ? এমনটা কি করে হলো? আমাদের বাচ্চা। বাচ্চার কথা মাথায় আসতে যেন গলা শুকিয়ে আসে। নিজেকে ভীষণ রকম অসহায় লাগছে। দু হাতে মুখ ঢেকে চোখের পানি ছেড়ে দিল এবার। পুরুষ মানুষের নাকি চোখে পানি আসে না, তাদের চোখের পানি ফেলতে নেই। তাদের চোখে পানি মানায় না। তাহলে ইমতিয়াজ কেন চোখের পানি ফেলছে? নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে? নাকি ওই ছোট্ট প্রাণটার জন্য, যার আর কয়েকদিন পর দুনিয়াতে আসার কথা ছিল? ইমতিয়াজ নিজেকে সামলে আরুকে পাজাকোলা করে কোলে তুলে নিল। দ্রুত ড্রাইভ করে সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আজ যেন পথ শেষ হচ্ছে না। ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। আরুকে ইমতিয়াজের সামনে দিয়ে কেবিনে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ির সকলে হসপিটালে এসে উপস্থিত হয়। সকলেই কেমন আতঙ্কিত। ইমতিয়াজ মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। কামরুজ্জামান ইমতিয়াজের পাশে বসে ওর কাঁধে হাত রাখলে ইমতিয়াজ মাথা তুলে এক পলক ওনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। ইমতিয়াজের অবস্থা দেখে কামরুজ্জামান অবাক হলেন। ছেলেটা যে কান্না করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। ওনার কি বলা উচিত বুঝে উঠতে পারলেন না ঠিক। চুপচাপ ইমতিয়াজের পাশে বসে রইলেন। তারও তো মেয়ের জন্য বুক পুড়ছে। শাহানা এসে থেকে কান্না জুড়ে দিয়েছে। সেদিন যদি আরুর কথা না শুনত তাহলে আজ এমন হতো না। মেয়ে তার কাছে থাকলেই ঠিক থাকত। মিনিট 20 পর ডাক্তার বেরিয়ে আসে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ভালো কোনো খবর শোনাবেন না। ইমতিয়াজ নিজেকে শক্ত করে ডাক্তারের কথা শোনার জন্য উঠে দাঁড়ায়। দুঃখিত, বাচ্চাটা আরও 4 ঘন্টা আগে মারা গিয়েছে। আসলে রোগী উল্টে পড়াতে বাচ্চার। ডাক্তারকে আর বলতে না দিয়ে ইমতিয়াজ শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ, ওর কি অবস্থা? ও ঠিক আছে তো? ইমতিয়াজের এমন উৎকণ্ঠা দেখে সবাই অবাক হল। এই অবস্থায়ও ছেলেটা আরুর কথা মাথায় রেখেছে। দেখুন, রোগীর অবস্থাও খুব একটা ভালো না। জ্ঞান না ফেরা অবধি আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। একজন নার্স সাদা তোয়ালে মুড়িয়ে ছোট্ট তুলতুলে দেহটাকে ইমতিয়াজের হাতে ধরিয়ে দেয়। ইমতিয়াজ অনিমেষ ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আছে। মেয়ে হয়েছে তার। সব ঠিক থাকলে হয়তো মেয়েটা এতক্ষণ কেঁদেকুটে ভাসিয়ে দিত। কিন্তু এখন কেমন নিশ্চুপ হয়ে বাবার কোলে শুয়ে আছে। ইমতিয়াজ মেয়ের কপালে চুমু খেল। কানের কাছে মুখ এনে খুব আস্তে করে বলল, বাবা তোমায় খুব ভালোবাসে সোনা। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? পেটে হাত রেখে আরু ফুপিয়ে উঠল। কান্নার আওয়াজ কানে আসতে ইমতিয়াজ ধরফরিয়ে ওঠে। আরুকে এভাবে কাঁদতে দেখে বুকে টেনে নেয়। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে বলল, কি হয়েছে সোনা? কাঁদছ কেন? কোথায় কষ্ট হচ্ছে? আমায় বলো। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় ইমতিয়াজ? ও বেঁচে আছে তো?
কি পাষাণ মেয়ে, কেমন নিষ্ঠুরভাবেই না প্রশ্ন করল। ও কি বুঝে গেল তাহলে? কি করে বুঝল, মা বলে? ইমতিয়াজ জবাবে কি বলবে? ওর বাচ্চা আরও দুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে চোখের দেখা না দেখিয়ে ছোট্ট বাচ্চাটাকে কবর দেওয়া হয়ে গিয়েছে। এমন কথা ইমতিয়াজ বলতে পারবে না, কিছুতেই না। ইমতিয়াজ কোনো কিছু না বলে চোখ লুকিয়ে বেরিয়ে গেল, হয়তো কান্না আটকানোর চেষ্টায়। মেয়ের জ্ঞান ফিরেছে শুনে কামরুজ্জামান, শাহানা মেয়ের কাছে আসে। আরু বাবা মাকে দেখে শান্ত হয়ে গেল একেবারে। ধীর আওয়াজে বলল, বাবা আমি বাড়ি যাব। উনি কোথায়? ওনাকে বলো আমায় বাড়ি নিয়ে যেতে। মেয়ের মুখে এমন কথা শুনে ওনারা অবাক হলেন। ওনারা তো ভেবেছিলেন মেয়েকে কিভাবে সামলাবেন, বাচ্চার কথা জিজ্ঞেস করলেই বা কি জবাব দেবে। কিন্তু আরু তো বাচ্চার কথায় জিজ্ঞেসই করল না। এই অবস্থায় মেয়েকে একা ছাড়ার কথাও ভাবেনি তারা। ভেবেছিল মেয়েকে নিজেদের কাছে নিয়ে রাখবে। কিন্তু মেয়ে তো তার স্বামীর সাথে থাকতে চাইছে। সব ফর্মালিটিজ শেষ করে আরুকে বাড়ি নিয়ে আসা হল। যদিও ডাক্তার আরও একদিন রাখতে চেয়েছিল, কিন্তু আরু কিছুতেই থাকবে না। আরু ইমতিয়াজের কাছ থেকে সেই একবার যে বাচ্চার কথা জানতে চেয়েছিল তারপর আর মুখেও আনেনি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। কেউ জোর করেও কিছু খাওয়াতে পারে না। শুধু ইমতিয়াজের হাতে কোনো কথা ছাড়াই খেয়ে নিত। শাহানা যাই ভেবেছিল এবার মেয়েকে নিয়ে নিজের কাছে কয়েকদিন রেখে দিবে। কিন্তু আরুর অবস্থা দেখে কেন জানি মনে হলো তার থেকে ইমতিয়াজের কাছে মেয়ে বেশি ভালো থাকবে। কিছুদিন থেকেই সবাই চলে যায়। সবাই যেতে আরু ইমতিয়াজের কাছে গিয়ে বলল, আমাকে ওর কাছে নিয়ে চলুন না, একটু ছুঁয়ে দেখব। কি কাতর কণ্ঠস্বর! ইমতিয়াজ ভেবে রেখেছিল আরু মানসিকভাবে কিছুটা ঠিক হলে ওকে নিয়ে যাবে। কিন্তু এর আগেই আরু যাওয়ার কথা বলে উঠল। ইমতিয়াজ মানা করে না। বিনা বাক্যে আরুকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। আরু ছুঁয়ে দেখার কথা বললেও দূর থেকে দেখতে লাগে, কাছে গেল না আর। কবরস্থান থেকে ফিরে এসে শান্ত মেয়েটা কেমন অস্থির হয়ে ওঠে। বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠল। তার বাচ্চা চায়, মানে চায়। রাতে না ঘুমিয়ে ছোট ছোট জামাকাপড়গুলো হাতে নিয়ে বসে থাকত। বাচ্চা হওয়ার কথা শুনে আগে থেকে জামা, জুতা কিনে রেখেছিল। কত স্বপ্নই না বুনেছিল দুজনে। এক নিমিষেই যেন সব শেষ হয়ে গেল। নিজেকে বাচ্চার খুনি মনে করতে শুরু করল। তার জন্য নাকি তার বাচ্চা মারা গিয়েছে। কত শত পাগলামি করল মেয়েটা। একদিন তো সব সীমা অতিক্রম করে ফেলল। ওই একটা কথা শুনে যেন ইমতিয়াজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাস করে চড় লাগিয়ে দিল আরুর গালে। সে ব্যথাও যেন মেয়েটা গায়ে লাগায় না। পাগলের মতো বিড়বিড় করতে লাগল ও খুনি। ও ভালো মা হতে পারেনি। ওর মরে যাওয়া উচিত। ইমতিয়াজ মেয়েটাকে বুকে আগলে নেয়। কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার কোনো দোষ নেই জান। এমন পাগলামি কেন করছো? তুমি না আমার লক্ষ্মী বউ। এমন করতে নেই। বাঁচা মরা তো আল্লাহর হাতে, তাই না? উনি যেমন দিয়েছেন তেমনই নিয়ে গিয়েছেন। নিজেকে দোষী কেন ভাবছ? তোমার বাচ্চা লাগবে তাই তো? আমরা আবার বেবি নিব। ঠিক আছে, তবে তার জন্য তোমাকে আবার আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে যেতে হবে। এমন পাগলামি করা যাবে না। থাপ্পড় দেওয়া গালটাই হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল, বেশি ব্যথা পেয়েছ? না। তুমি ওইসব কথা শুনে রাগ উঠে গিয়েছিল। কি করে মারা যাওয়ার কথা বলতে পারলে? আমার কথা একবারও ভাবলে না? তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। নিজের অস্তিত্বের বিলীন হওয়ার কথা শুনে রাগ ধরে রাখতে পারলাম না। এমন কথা কেন বললে? আমি ওভাবে বলতে চাইনি। আসলে থাক, আর বলতে হবে না। অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে। আজ সারাদিন কিছু খাওনি। আস্তে আস্তে আরও আবার আগের মতো হতে থাকে। ইমতিয়াজের সাহায্যে একদম স্বাভাবিক জীবনে ফিরে এলো। এর মাঝে বুঝতে পারল সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে।
আরু খুশি হলেও কেমন ভয় ভয় আছে। আগেরবারের মতো হবে না তো? আগেরবারের মতো মাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো? তবে এবার আগেরবারের মতো কিছু হলো না, বরং ওদের দুনিয়া পরিপূর্ণ করে ইনশিয়া এলো। আগের কথা মনে পড়লে আরুর এখনো গা শিউরে ওঠে। ওই অদেখা প্রাণটাকে আরু এখনো ভুলতে পারে না, যার অস্তিত্ব নিজের মধ্যে লালন করেছিল, যার আসার জন্য প্রতি মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, যার মাধ্যমে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করেছিল। তাকে কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? সম্ভব না তো। আরু চোখের পানি মুছে ইমতিয়াজের দিকে ফিরতে চাইল, তবে পারল না। ইমতিয়াজ খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরু নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে ক্লান্ত গলায় বলল, কি হলো? মেরে ফেলবেন নাকি? এমন করে ধরে আছেন কেন? আরু ইমতিয়াজের সারা শব্দ না পেয়ে অবাক হল। ও তো ভেবেছিল মরার কথা শুনে হয়তো ইমতিয়াজ ওকে ধমকে ছেড়ে দিবে, দু চারটা কড়া কথা শোনাবে। কিন্তু এমন কিছু হল না। আরু বুঝল ওর এ কথা বলা উচিত হয়নি। আরু নিজেকে ছাড়িয়ে ইমতিয়াজের দিকে ফিরে চাইল। গালে হাত রেখে বলল, দেখি তাকান আমার দিকে। এত বড় লোক যে রাতের আধারে বউকে জড়িয়ে ধরে কাঁদে তা কি লোকে জানে? ইমতিয়াজের জবাব না পেয়ে আরু আবার বলল, আপনি খুশি হননি ইমতিয়াজ? আরুর প্রশ্নে ইমতিয়াজ অবাক না হয়ে পারল না। এ মেয়ে কি ভাবছে সে খুশি হয়নি? তোমার কি মনে হয় আমি খুশি হইনি? তাহলে তখন কাঁদছিলেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তখন হঠাৎ করে জ্ঞান হারালে তাই। হলুদের অনুষ্ঠানে যখন সকলে নাচ গানে ব্যস্ত তখন আরু ইমতিয়াজের উপর ঢলে পড়ে। ইমতিয়াজ শক্ত হাতে মেয়েটাকে আগলে নেয়। পুরো অনুষ্ঠান বাড়ি মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল। অনুষ্ঠান ছেড়ে সবাই আরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তার আরুকে চেক আপ করে বলল, কংগ্রেস আপনি বাবা হতে যাচ্ছেন। একটা খুশির মাঝে যেন আরেক খুশির বার্তা এলো। সকলে একে একে রুম থেকে বেরিয়ে যায়। সকলে যেতে ইমতিয়াজ আটকে রাখা শ্বাস টানল। নিজের শরীরে এখনো মৃদু কম্পন অনুভব করছে। চুপচাপ মেয়েটাকে জড়িয়ে ধরে। রাহি আর শোভনের বিয়েটা খুব জাঁকজমকের সঙ্গে শেষ হল। সারা বাড়িতে মানুষের সমাগম। সকলে ঘুমিয়ে পড়লে ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে ছাদে চলে গেল। আরুকে দোলনায় বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খেল। ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলতে লাগল, আমার সোনা বাচ্চা তুমি আসবে শোনে কতটা খুশি হয়েছি তুমি জানো না। তাড়াতাড়ি চলে এসো কেমন? আমার ইনশিয়া সোনা তোমার অপেক্ষায় আছে। বলেই আবার চুমু খেল। আরু ইমতিয়াজের চুল খামচে ধরে। বিয়ের এত বছর পরও ইমতিয়াজের ছোঁয়ায় মেয়েটা প্রথমবারের মতো মিয়ে যায়। শরীর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ইমতিয়াজ আকাশের দিকে তাকাল। আকাশে আজ গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আরুর মুখটা কেমন মোহাচ্ছন্ন লাগছে। ইমতিয়াজ পলক না ফেলে আরুকে দেখতে লাগল। মেয়েটার চোখমুখে অদ্ভুত এক মায়া রয়েছে যা তাকে ক্ষণে ক্ষণে ওর দিকে টানে। বিয়ের 7টা বছর যেন চোখের পলকে কেটে গেল। এই মেয়েটা ওর জীবনে এসেছে 7 বছর হয়ে গেল মনেই হয় না। অথচ আজও কেউ কাউকে মুখ ফুটে ভালোবাসি কথাটা বলেনি। নিজের সত্তায় যার বাস তাকে মুখে কেন ভালোবাসি বলতে হবে? কিছু অনুভূতি অনুভব করাই সুন্দর। থাক না অপ্রকাশিত কিছু কথা। যত না নিভৃতে সে অনুভূতি রেখে দেবে মন কোঠায়। সমাপ্ত।